নতুনের মুখে এমন কথা শুনে চমকে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কাকাবাবুকে বলে, না কাকাবাবু, এমন কোনো সমস্যা হয়েছে যাতে কমলিনীর পাশে আমি থাকিনি, কমলিনীকে সেই সমস্যাটা একা ফেস করতে হয়েছে? এরকম কোনো দিন এসেছে যে আমি কমলিনীকে একা ছেড়ে দিয়েছি? তখন প্রাঞ্জল কি বলবে কিছুই বুঝতে পারে না। তখনই দেখা যাবে প্রসূন বলে, না না নতুনদা, এরকম কোনোদিনও হয়নি যে তুমি বুড়িকে একা ছেড়ে দিয়েছো। তুমি ওর সব বিপদে রয়েছো। দোষ তো বুড়ির। তখন কমলিনী বলে, হ্যাঁ, সব দোষ আমার। আমি আর কোনো কথাই বলবো না। তখন নতুন বলে, না কমলিনী, তোমার দোষের কথা হচ্ছে না। কোনো তোমার দোষ নেই। কিন্তু তোমার ৩ ছেলে মেয়ের বাইরে তোমার কোনো জগতই নেই। সেটা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, হয়তোবা এখন রাগের মাথায় আমি এই কথাগুলো বলে ফেলেছি। এই কথাগুলো বলা হয়তোবা আমার উচিত হয়নি। কিন্তু একবারও তুমি ভেবে দেখেছো যে আমার কোনো অস্তিত্ব আছে তোমার জীবনে? আমিও তো একটা মানুষ। আমার আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে। কিন্তু তুমি আমার কোনো কথা ভেবেছো কখনো? তখন কমলিনী বলে, আচ্ছা হঠাৎ করে তুমি এরকম কথাগুলো কেন বলছো? কেন বলছো? তখন নতুন বলে, না, আমার বলাটা একদম উচিত হয়নি। উচিত নয়, জানি। কারণ আমি কিছু বলতে গেলেই তো সবার কাছে খারাপ হয়ে যাব। সেটা তো আমি জানি। আমাকে তো আর সবাই পছন্দ করে না। তখন বুবলাই বলে, আচ্ছা নতুন কাকু, কেন এসব কথাগুলো বলছো? দেখো, একটা সময় না আমি ভালো মন্দ কিছুই বুঝতাম না। আমি অন্যের কথায় চলতাম। অন্য কাউকে আমাকে সবটা বুঝাতে হতো। কিন্তু এখন তো আমি পাল্টে গেছি। এখন তো আমি ভালো মন্দ বুঝতে পারি। কে আমাদের জন্য ভালো করছে, কে আমাদের ভালো চায়, কে আমাদের খারাপ চায়, সবকিছু আমি বুঝতে পারি নতুন কাকু। প্লিজ তুমি আমাকে এসব কথাগুলো বলে আর আমাকে নিজের কাছে অপরাধী করো না। আমার না নিজের কাছেই নিজের অপরাধ বোধ হয়। তুমি না এই কথাগুলো বললে আমার অনেক কষ্ট হয় নতুন কাকু। এখন তো আমি পাল্টে গেছি বলো। এখন তো আমি সবটা বুঝতে পারি। এখন আমি অন্যের কথা শুনি না। তুমি প্লিজ আর এরকম করো না। তখন নতুন বলে, না রে, আমি তোদেরকে কিছু বলতে চাইনি। আর আমি তোদের উপর দোষারোপও দিচ্ছি না। তবে আমি নিজের কথা বলছি। তখনই বাবিল বলে, আচ্ছা নতুন কাকু, তোমার কি কিছু হয়েছে? তুমি তো কোনোদিনও এরকম ভাবে রিয়েক্ট করনি। হঠাৎ করে এতটা রেগে গেলে কেন? কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে? তোমার কি কোনো সমস্যা হয়েছে? তাহলে আমাদেরকে বলো, আমরা সেটা দেখব। তখন নতুন বলে, না না, আমার এরকম ভাবে রিয়্যাক্ট করা একদম উচিত হয়নি। আমার নিজেকে নিজে আরো কন্ট্রোল করা উচিত ছিল। আসলে আমি কেন যে এরকম হঠাৎ করে রাগ হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না। আমার আমার ভিতরের কষ্টগুলো না এরকম ভাবে বেরিয়ে এসেছে। তখন কুর্চি বলে, বৌদি ভাই, তুমিও না, নতুনটাও তো একজন মানুষ। তারও তো তার কথাও তো তোমাকে ভাবতে হবে। তুমি কোনোদিনও নতুনটার কথা আলাদা করে ভেবেছো? ভাবোনি তো। তোমার ভাবা দরকার ছিল। তোমার ৩ ছেলে মেয়ের বাইরেও নতুনটা আছে তো। তাহলে তুমি কেন মানুষটাকে কষ্ট দাও? তখন কমলিনী বলে, আমি কি করেছি দিদিভাই বলো তো? আমি কি করেছি? এখানে আমার দোষটা কোথায়? তখন প্রাঞ্জল বলে, আচ্ছা নতুন, এবার আমরা কোথাও গিয়ে একটু বসি? এইভাবে রিঅ্যাক্ট করলে কি হবে বলো? এভাবে রিঅ্যাক্ট করো না। প্লিজ। আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। ঠিক তখনই বাবিল মিঠিলকে দেখতে পায়। আর মিঠিলের কাছে এগিয়ে আসে আর বলে, এই মিঠিল, মিঠিকে ভিতরে দিয়ে আসলি? তখন মিঠিল বলে, হ্যাঁ, মিঠিকে অপারেশন থিয়েটারে রেখে তারপরে আসলাম। কি হয়েছে? তখন বাবিল বলে, দেখ না, নতুন কাকু হঠাৎ করেই মায়ের উপর রেগে গেছে। তুই একটু গিয়ে সামলা না। কেন যে এরকম ভাবে রিঅ্যাক্ট করছে কিছুই তো বুঝতে পারছি না। তখন মিঠিল বলে, তুমি কি করছো? তুমি সামলাতে পারো না? তখন বাবিল বলে, তুই তো জানিসই এসব না আমি পারি না। চল না। তখন মিঠিল সবার মাঝখানে যায় গিয়ে বলে, এই তো সবাই এখানে। মিঠিকে ভিতরে রেখে আসলাম। তখন কমলিনী বলে, মিঠি ঠিক আছে তো? তখন মিঠিল বলে, কাকিমা, খারাপ থাকতে যাবে কেন? মাত্র তো ওকে দিয়ে আসলাম ওটিতে। আর ও যেরকম ছিল ঠিক তেমনই আছে। ওর তার এখনো অপারেশন হয়নি। এবার অপারেশন হবে। আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি এরকম ভাবে কেন কষ্ট পাচ্ছ বলো তো? কেন কষ্ট পাচ্ছ? মিঠি তো সুস্থ হয়ে যাবে। ১-২ দিন পরেই বাড়িতে চলে যাবে। তখন কমলিনী বলে, হ্যাঁ সেই তো। তারপরেই নতুন বলে, আচ্ছা, এই একটু খাওয়া-দাওয়া করলে হতো না? কমলিনী তো সকাল থেকে সকাল থেকে কিচ্ছু খায়নি। তাই চলুন না, আমরা গিয়ে কিছু টুকটাক খেয়ে নিই। তখন কুর্চি বলে, হ্যাঁ, তাই ভালো। তখনই প্রাঞ্জল বলে, না না নতুন, আমি না সকালবেলা খেয়ে এসেছি। আর এখন প্লিজ চা খেতেও বলো না। তুমি বরং বুড়িমাকে নিয়ে যাও। বুড়িমাকে নিয়ে তারপরেই কিছু খাইয়ে দাও। তখন নতুন বলে, না না কাকাবাবু, চলুন না, আমি তো সবার কথাই বলছি। চলুন। তখন কুর্চি বলে, বৌদি, তুমি যাও।
তুমি যাও, একটু কিছু খেয়ে নাও। তখন নতুন বলে, "কুর্চি তুমি যাবে না?" তখন কুর্চি বলে, "হ্যাঁ, আমি যাবো তো। তোমরা যাও, আমি বরং আসছি।" তখনই প্রাঞ্জল বলে, "আচ্ছা বুড়িমা, যাও। তোমরা বরং গিয়ে খেতে বসো।" আর তখন প্রসূন বলে, "আমি যাব?" তখনই প্রাঞ্জল বলে, "না প্রসূন, ওদের দুজনকে একা যেতে দাও। আমরা বরং কোথাও গিয়ে বসি। ঠিক আছে?" তারপরে কুর্চি বলে, "হ্যাঁ, বৌদি, যাও। যাও তুমি নতুনদার সঙ্গে যাও। আমরা বরং গিয়ে বসছি।" তখন নতুন বলে, "দাঁড়াও। কমলিনী, তুমি আবার জোর করে যাচ্ছ না তো? তোমার কি আমার সঙ্গে যাওয়ার ইচ্ছে নেই? বলো?" তখন কমলিনী বলে, "আমি কি সে কথা বলেছি?" তখন নতুন বলে, "না, তোমার ইচ্ছে না থাকলে তুমি বলতেই পারো। তারপরে তো আবার বলবে, তোমাকে জোর করে নেওয়া হয়েছে।" তখন কুর্চি বলে, "আচ্ছা নতুনদা, প্লিজ এরকম করো না। বৌদিরও তো খারাপ লাগছে।" তখনই বুবলাই বলে, "হ্যাঁ মা, তোমরা বরং গিয়ে খেয়ে নাও।" তখন কুর্চি বলে, "যাও, একটু কিছু মুখে দিয়ে নাও। দেখবে ভালো লাগবে।" তখন নতুন বলে, "না, না, তোমাকে জোর করে যেতে হবে না। তোমার যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে থাক। তাহলে আর খেতে হবে না।" তখন কমলিনী বলে, "আচ্ছা, আমি কি বলেছি একবারও যে আমি যাব না? আচ্ছা আমি যাচ্ছি তো। আমার যাওয়ার ইচ্ছে আছে বললাম তো।" তখন নতুন বলে, "না বলতেই পারো। তারপরে আবার যে তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি। তোমার যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে যেতে হবে না। তাহলে বরং থাক, কারোরই খেতে হবে না।" তখন কুর্চি বলে, "আচ্ছা যাও তো বৌদি ভাই, যাও, খেয়ে এসো। তোমারও তো শরীর খারাপ করবে না খেলে।" তারপরেই প্রসূন বলে, "আচ্ছা আমরা তো কোথাও গিয়ে বসতে পারি, নাকি?" তখন কমলিনী বলে, "আমি যাব তো, যাব।" তখন প্রাঞ্জল বলে, "আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, চলো।" তখন প্রসূন বলে, "হ্যাঁ, আমরাও গিয়ে বসি। মিঠিল, ভিজিটর রুমটা কোথায়?" তখন মিঠিল বলে দিলেই সবাই সেখান থেকে চলে যায়। ওইদিকে মিঠিল কুর্চিকে বলে, "পিসিমণি, কি হয়েছে গো?" তখন কুর্চি বলে, "আর বলো না, হঠাৎ করেই না নতুনদা বৌদির উপর রিয়েক্ট করেছে। বুঝতেই তো পারছো, বৌদি সব সময় তার ৩ ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। নতুনদাও তো একজন মানুষ। নতুনদার প্রতি আলাদা করে কোনো রকম কোনো দায়িত্বই পালন করে না। সেজন্য নতুনদা আজকে রিয়েক্ট করে ফেলেছে। যাক, ওরা একটু আলাদা সময় কাটাক। আমরা বরং ওদের সঙ্গে গিয়ে পরে জয়েন হব। ঠিক আছে?" তখন মিঠিল বলে, "ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।" ওইদিকে নতুন আর কমলিনী ক্যান্টিনে যায়। তখন দুজন থম মেরে বসে থাকে। তারপরে কমলিনী নতুনকে বলে ওঠে, "তুমি সবার সামনে আমার উপর এরকম ভাবে রিয়েক্ট না করলেও পারতে। ইদানিং তুমি আমার উপর খুব, খুব রাগ করো। কেন? আগে তো এরকম হতো না।" তখন নতুন বলে, "কোথায় রাগ করলাম? আমি তো রাগ করিনি। আমি তো কিছু বলিনি।" তখন কমলিনী বলে, "ইদানিং আমাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো বেশি হচ্ছে। কোথায়? আগে তো এরকম হয়নি।" তখন নতুন বলে, "কোথায়? ওরকম তো কোনো কিছু নাই। আসলে এখন আমাদের বিয়ে হয়েছে কমলিনী। তোমাকে সেটা বুঝতে হবে। আমিও তো একজন মানুষ। তোমার ৩ ছেলেমেয়ের বাইরে আমিও তো আছি। সেটাও তো তোমাকে বুঝতে হবে। কিন্তু না, তোমার পুরো দুনিয়া জুড়ে শুধুমাত্র তোমার ৩ ছেলেমেয়ে। আর কারো কোনো জায়গাই নেই। তাহলে আমি? আমি কেন আছি বলো তো? আমার জায়গাটা কোথায়? বলতে পারো? তার জন্যই না মাঝে, মাঝে মন খারাপ হয়। এই যে তোমাকে আমি ফটোগ্রাফি ক্লাসে ভর্তি করিয়ে দিলাম। কিন্তু তুমি কি করলে? কয়দিন একটু ভালোভাবে গিয়েছিলে। আর কত ভালো ছবি তোলো তুমি বলো তো? কিন্তু এখন একদম যাওয়া ছেড়েই দিয়েছো।" তখন কমলিনী বলে, "তুমি দেখছোই তো, ওরকম কোনো পরিস্থিতি আছে যে আমি যাব?" তখন নতুন বলে, "শোনো, পরিস্থিতির দোষ দিও না। পরিস্থিতি না অনেক আগেই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু তুমি স্বাভাবিক হতে পারোনি। তার জন্যই তুমি যাওনি। না হলে তোমার একটা বাইরের জগতে আলাদা একটা নাম হোক। সেটাই তো আমি চাই। আর তো কিছু চাই না। তুমি এখান থেকে বেরোতে পারছো না।" তখন কমলিনী তাকিয়ে থাকে। তখন নতুন বলে, "এই যে ছেলে মেয়ে করো, ছেলে মেয়েদের আলাদা একটা জগৎ হবে। ওরাও একসময় আলাদা হয়ে যাবে। তখন তো তুমি একা হয়ে যাবে। সেটা কি একবারও ভেবে দেখেছো? ভেবে দেখোনি তো। সেই ভেবেই না আমার খারাপ লাগে। তার জন্য আমি কথাগুলো বলে ফেলি। তোমাকে তোমাকে আমি ভালোবাসি কমলিনী। তুমি আমার কথা আলাদা করে কোনোদিনও ভেবেছো? ভাবোনি তো। এই যে আমরা স্বামী-স্ত্রী, আমাদের মধ্যে কোনো রকম কোনো স্বামী-স্ত্রীর বন্ধন আছে? বলো না?" তখন কমলিনী চুপ করে শুনতে থাকে কথাগুলো। তখন নতুন বলে, "আগে, আগে না হয় কোনো রকম কোনো এক্সপেকটেশন ছিল না আমার। তার জন্য, তার জন্য মন খারাপও হতো না। কিন্তু এখন তো মন খারাপ হয়। এখন এই যে আমরা স্বামী-স্ত্রী কিন্তু আমাদের মধ্যে আলাদা কোনো কথা হয় না। আমার কথা তুমি একবারও ভাবো? আলাদা করে কোথাও কি আমার কথা বলো? বলো না তো। শুধুমাত্র তোমার দুনিয়া ঘিরে তোমার ৩ ছেলেমেয়ে। এর বাইরে তুমি কিছু ভাবতেই পারো না কমলিনী। তাহলে কি আমার খারাপ লাগবে না? বলো না, আমার খারাপ লাগবে না?" তখন কমলিনী বলে, "আগে তো তুমি এরকম ভাবে রিঅ্যাক্ট করতে না।" তখন নতুন বলে, "আগের কথাগুলো অন্যরকম ছিল। আগে আমি শুধু চেয়ে, চেয়ে দেখতাম।
আগে আমার কোনো রকম কোনো অধিকার ছিল না। তার জন্য আমি কিছু বলতে পারতাম না। কিন্তু এখন তো আমরা স্বামী-স্ত্রী। আমার তো অধিকার রয়েছে। কিন্তু তারপরেও আমার কেন যেন না তোমার ব্যবহারে মনে হয় যেন আমি একটা বাইরের লোক। আমার আমি কোনো রকম কোনো অ্যাডজাস্টই করি না তোমার জীবনে। আমার কোনো মূল্য নেই। সেরকমই মনে হয়। আমাদের আলাদা কোনো কথা নেই। আলাদা কোনো অনুভূতি নেই। আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে তোমার জন্য আলাদা করে কিছু নিয়ে আসি বা আমরা কোথাও ঘুরতে যাই। সেরকমটা কি কোনোদিনও কিছু হয়েছে? হয়নি তো। তুমি আমার জন্য একটু সময়ও বের করতে পারো না। সবসময় ছেলেমেয়ে, ছেলেমেয়ে, ছেলেমেয়ে। আমি কি মানুষ নই? আমি কি মন খারাপ হতে পারে না? তুমি নিজে থেকে আজও পর্যন্ত আমার কাছে আসতে পারলে না। আমার কাছে আসতে তোমার ভালো লাগে না। তখন কমলিনী বলে, "দেখো, একথা কেন বলছো? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে বলো তো?" বিয়ে করার তো কোনো দরকার ছিল না। তখন নতুন বলে, "দেখো কমলিনী, তোমাকে আমি সারা জীবন ভালোবেসেছি। সারা জীবন তোমার পাশে ছিলাম আমি। আর বিয়েটা হয়ে গেছে আমাদের সামাজিক বন্ধন। আমরা বিয়ে করেছি। আমরা এখন স্বামী-স্ত্রী। এখন এসব কথাগুলো তুললে কি হবে? কিন্তু আমরা স্বামী-স্ত্রী হিসেবে আমার কোনো রকম কোনো অধিকার নেই তোমার উপরে। সেটাই। দেখো সারারাত আমি একা ঘুমিয়ে থাকি আমার রুমে। আর তুমি বাইরে থাকো। ছেলেমেয়েরা যতক্ষণ পর্যন্ত না ঘুমায়, ততক্ষণ পর্যন্ত তাদের কাছেই তুমি থাকো। তারপরেই একটা কোণায় এসে একটুখানি জায়গার মধ্যে শুয়ে পড়ো। যদি তোমার উপর আমি হাতও দেই, তখনই, তখনই যেন তুমি ভয়ে দুমড়ে মুচড়ে যাও। যেমন আমার তোমার উপর কোনো অধিকার নেই। আমি তোমাকে জোর করতে পারি না কমলিনী। কারণ আমি, আমি তো শিক্ষিত মানুষ। আমার নিজের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। আমি কখনোই, কখনোই কাউকে জোর করতে পারি না। তুমি নিজে থেকেও আমার কাছে আসতে পারো না। কি করব আমি বলো? আমারও তো চাওয়া পাওয়া আছে। সেটাও তো তোমাকে বুঝতে হবে। কিন্তু না, তুমি আমার চাওয়া পাওয়াগুলোর কোনো মূল্যই দিচ্ছ না। তোমার মূল্য সবকিছু, সব আলাদা। শুধুমাত্র আমার জন্য কোনো সময় নেই। তখন কমলিনী বলে, "কি বলবো বলো তো? সব দোষ আমার। আমি হয়তোবা কোনোদিনও এরকম করে ভাবিনি। তোমার কথা আলাদা করে ভাবিনি। হ্যাঁ, এখন থেকে ভাববো, ভাববো আমি।" তখন নতুন বলে, "পারবে না তুমি। আমি জানি তুমি পারবে না। নিজের উপর হয়তোবা জোর করবে, কিন্তু তুমি পেরে উঠবে না। তাই আমিও চাই না যে তুমি নিজের, নিজের যেই অস্বস্তিগুলো আছে সেগুলো কাটিয়ে নাও। আমিও চাই না। বিশ্বাস করো, আমার আমার তোমার সঙ্গে কত কথা থাকতে পারে। হ্যাঁ, ইনস্টিটিউটে যাই, সেখানে আমার ছাত্রছাত্রীরা আছে। তার বাইরেও তো কত রকম কত কথা থাকে বলো? সেই কথাগুলো আমি তো রাতে তোমার সঙ্গে বলতে চাই। হ্যাঁ, তোমার তোমার আমার সঙ্গে শুধুমাত্র কথা থাকে ছেলেমেয়েদের নিয়ে। আর তার বাইরে আমাদের নিজস্ব কোনো রকম ব্যক্তিগত কোনো কথা থাকে না আমার সঙ্গে তোমার। ব্যক্তিগত কোনো মুহূর্ত থাকে না। তুমি আমাকে নিজের করে কোনোদিনও চাওনি। হ্যাঁ, তুমি আমার খেয়াল রাখো। সেটা তোমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু আমি, আমি তোমার অভ্যাস হইনি। তুমি এখনো মনে করো যে বিয়েটা করে ভুল করেছ। তুমি ৩ বাচ্চার মা। তোমার এই বয়সে এসে বিয়ে করা উচিত হয়নি। তুমি সেটাই মনে করো। সেইজন্যই তুমি এখনো তুমি আমাকে মেনে নিতে পারছো না কমলিনী। আমার না ভালো লাগে না বিশ্বাস করো। মাঝে মাঝে মনে হয় যে আমি হাঁপিয়ে গেছি। হয়তোবা আমার বয়সের কারণেও হতে পারে। একটা সময় হয়তোবা আমিও মেনে নেব, মানিয়ে নেব। তারপরেই ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তো কষ্ট হয়। আমিও তো রক্তে মাংসে একজন মানুষ। আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। আমার কথাও তো তোমার কিছু ভাবা দরকার। আগে হয়তোবা সেই চাহিদাগুলো ছিল না। কিন্তু এখন তো আমার কষ্ট হয়। সেটা তোমাকে তোমাকে না বললে আমি কাকে বলবো কমলিনী? বলো না কাকে বলবো? তখন কমলিনী কাঁদতে থাকে। আর বলে, "হ্যাঁ, আমি না ওরকমভাবে কখনো বলিনি যে আমি বিয়েটাকে মেনে নিতে পারিনি। হ্যাঁ, আমার মনের মধ্যে হয়তোবা এসব ভাবনাগুলো আসে। কিন্তু বিশ্বাস করো, আমি না ওরকমটা চাইনি।" তখন নতুন বলে, "তুমি এরকমই চেয়েছো কমলিনী। তুমি, তুমি কখনোই আমাকে মেনে নিতে পারোনি। তুমি জোর করে আমার সঙ্গে আছো। না হলে তোমার জীবনের কোত্থাও কি আমি আছি? নেই তো?" তখন কমলিনী বলে, "আচ্ছা, কেন তুমি এরকম করছো? তোমার জীবনটা আমি একদম নষ্ট করে দিলাম, তাই না? তোমার জীবনে আমার সমস্যাগুলো জড়িয়ে গেছে। তার জন্যই তুমি, তুমি কিচ্ছু করতে পারছো না। হাঁপিয়ে গেছো। তাই তো? আমি না বুঝতে পারছি যে আমার ছেলেমেয়েদের ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, তুমিও তো আমার জীবনে আছো।" তখন নতুন বলে, "হ্যাঁ, আছি। কিন্তু আমার না ভালো লাগে না। ইচ্ছে করে যে অনেক দূরে চলে যাই। বিশ্বাস করো।" আমার ইচ্ছে করে সবকিছু থেকে অনেক, অনেক দূরে চলে যাই। কারণ তুমি এখনো এই বিয়েটাকেই মানতে পারলে না কমলিনী? আমাকে মানবে কি করে? আমি না সব বুঝতে পারি। তারপরেও আমি কিচ্ছু বলি না। কিচ্ছু বলি না কেন জানো?
কারণ তুমি কষ্ট পাবে তার জন্যই। তখন কমলিনী বলে, "কেন এরকম করছো? কেন এসব কথাগুলো বলছো? আমি আমিও তো তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। বিশ্বাস করো। আমার জীবনে কে বলেছে তোমার কোনো অস্তিত্ব নেই? তুমিও তো আমার জীবনের একটা অংশ।" তখন নতুন বলে, "না কমলিনী, এগুলো তুমি আমাকে খুশি করার জন্য বলছো। তোমার জীবনের কোত্থাও আমি নেই।" তখন তো কমলিনী এই কথাগুলো শুনে নতুনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।